যেমন স্ত্রী তেমনি স্বামী, একজন বই তাদের পক্ষে যথেষ্ট। অথচ এই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স। কাউকে মোক্ষম মারাত্মক অপমান করতে হলেও তারা ওই জিনিস দিয়েই করে। ফ্রান্স একটা খুব সভ্য দেশ, সেখানে সবাই শিক্ষিত, এবং সেখানে যদি একে অপরকে অপমান করতে চায় তাহলে ওই জিনিস অর্থাৎ বই দিয়েই করে। মনে করুন আপনার সবচেয়ে ভক্তি ভালোবাসা দেশের জন্য, তাই যদি কেউ আপনাকে ডাহা বেইজ্জত করতে চায় তবে সে অপমান করবে আপনার দেশকে। নিজেকে অপমান আপনি হয়তো মনে মনে 50 গুণে নিয়ে সরে যাবেন, কিন্তু দেশের অপমান আপনাকে দংশন করবে বহুদিন ধরে। প্রাবন্ধিক এটার মধ্য দিয়ে যে ফ্রান্স বাঙালিদের থেকে কতটা উন্নত একটা জাতি ফ্রান্সের মানুষেরা, সেটা তিনি বোঝাতে চাইলেন। তারপর প্রাবন্ধিক আরও একজন প্রাবন্ধিকের নাম উল্লেখ করেছেন, তিনি হচ্ছেন আঁদ্রে জিদ। আঁদ্রে জিদ সম্পর্কে একটু জেনে নিই। আঁদ্রে জিদ, তার প্রকৃত নাম অদ্রে পল গেইলোম জিদ। তিনি ছিলেন ফরাসি সাহিত্যিক, 1947 সালে নোবেল পুরস্কার পান এবং তিনি প্রতীকবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এবং জিদের কথা সাহিত্য এবং তার আত্মজীবনীমূলক যে রচনাগুলো ছিল সেখানে তার মুক্ত চিন্তা এবং স্বাধীনচেতা মানসিকতার প্রকাশ পেয়েছিল। তো সেই আঁদ্রে জিদের মেলা বন্ধুবান্ধব ছিলেন, অধিকাংশই নামকরা লেখক। জিদ রুশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়েন। তো কেতাব কথার অর্থ হচ্ছে বই। আঁদ্রে জিদ যখন রাশিয়া থেকে ফিরে এলেন তখন সোভিয়েত ইউনিয়ন, তো একটু আমরা জেনে নিই যে সোভিয়েত বিষয়টা কি। সোভিয়েত হলো সোভিয়েত ইউনিয়ন, একটি সমাজতান্ত্রিক দেশ। 1918 থেকে 1991 পর্যন্ত এটি টিকে ছিল, পরে এটি রাশিয়ান ফেডারেশন রূপে প্রকাশ পায়। সেই জিদ তিনি এই সোভিয়েতদের বিরুদ্ধে, একনায়কতন্ত্রীর বিরুদ্ধে তিনি একটা বই লেখেন। প্যারিসের স্ট্যালিনিয়ান কারা? যারা স্ট্যালিনের অন্ধ সমর্থক। স্ট্যালিন ছিলেন একজন সাম্যবাদী রাজনীতিবিদ। লেনিনের মৃত্যুর পর সমস্ত ক্ষমতা কক্ষিগত করে এক নায়কতন্ত্র কায়েম করে। প্যারিসের স্ট্যালিনিয়ারা তখন লাগলো জিদের পিছনে, গালিগালাজ কটুকাটব্য করে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুলল। কিন্তু আশ্চর্য, জিদের লেখক বন্ধুদের অধিকাংশই চুপ করে সব কিছু শুনে গেলেন, জিদের হয়ে লড়লেন না। জিদের জিগরে জোর চোট লাগলো। তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে। জিগার কথার অর্থ হচ্ছে হৃৎপিণ্ড বা বুক, ফরাসি শব্দ। তাহলে এখানকার বিষয়টা কি বলেছেন প্রাবন্ধিক, যে আঁদ্রে জিদ নামক একজন লেখক যিনি একনায়কতন্ত্রীদের বিরুদ্ধে একটা বই লেখেন, কিন্তু জিদের যারা বন্ধুবান্ধব তারা কিন্তু জিদের সমর্থন করলেন না, এবং তাই জিদ একটা কাজ করলেন যা দিয়ে তাদেরকে অপমান করা যায়। সেটা কীরকম? কাগজে বিজ্ঞাপন বেরোলো জিদ তার লাইব্রেরিখানা নিলামে বেচে দেবেন বলে মনস্থির করেছেন। প্যারিস খবর শুনে প্রথমটায় মূর্ছা গেল। প্যারিস হচ্ছে ফরাসি দেশের রাজধানী, এখানে বিশ্বের বুদ্ধিজীবী মানুষদের বাস। কিন্তু সম্বিতে ফেরা মাত্র মুক্তকচ্ছ হয়ে ছুটল নিলামখানার দিকে। সম্বিত মানে হঠাৎ তারা যখন জ্ঞান ফিরে পেল, মুক্তকচ্ছ হয়ে, মুক্তকচ্ছ কাছা খুলে গেছে এমন। তো তোমরা এই বিষয়টা জানো। সেখানে গিয়ে কি দেখলো? সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেই চক্ষুস্থির। যেসব লেখক জিদের হয়ে লড়েননি তাদের যেসব বই তারা জিদকে স্বাক্ষর সহ উপহার দিয়েছিলেন, জিদ মাত্র সেগুলোই নিলামে চড়িয়েছেন। জিদ শুধু জঞ্জালি বেচে ফেলছেন। নিলাম সমবেত ক্রেতাদের মধ্যে সবচেয়ে কিনতে ইচ্ছুক ব্যক্তির কাছে বিক্রয়। তো তাহলে বিষয়টা কি দাঁড়ালো? জিদ যখন একটা প্রকৃত লেখা লিখলেন, সমাজতান্ত্রিক বা সমাজতন্ত্রের জন্য লেখা লিখলেন একনায়কতন্ত্র স্ট্যালিনের বিরুদ্ধে, তখন কিন্তু তার লেখক বন্ধুরা তাকে কেউ সমর্থন করল না। তখন জিদ তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি তার লাইব্রেরি নিলাম করলেন
এবং তার বন্ধুরা তাকে যে বইগুলো সই করে অর্থাৎ স্বাক্ষর করে দিয়েছিলেন তিনি সেগুলোকেই শুধুমাত্র নিলামে বিক্রি করলেন। আসলে এটা একজন বুদ্ধিজীবী মানুষের অপমানের বড় পন্থা। তারপর যেটা হলো, প্যারিসের লোক তখন যে অট্টহাস্য ছেড়েছিল সেটা আমি ভূমধ্যসাগরের মধ্যিখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলাম, কারণ খবরটার গুরুত্ব বিবেচনা করে রয়টার সেটা বেতারে ছড়িয়েছিলেন। জাহাজের টাইপ করা 100 লাইনি দৈনিক কাগজ সেটা সাড়ম্বরে প্রকাশ করেছিল। তো এই প্রবন্ধের মধ্যে কিন্তু প্রচুর ছোট ছোট তথ্য রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এখানেও যেমন আরেকটা তথ্য পেলাম, রয়টারটা কি? ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি। 1851 সালে লন্ডনে সূচনা হয়। বর্তমানে এটির সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। তো সেখানে ছাপানো হয় এবং সেই খবরটা কিন্তু প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তিনি যখন জাহাজে যাতায়াত করছিলেন তখনই তিনি পেয়েছিলেন। অপমানিত লেখকেরা তিন ডবল দামে আপন আপন বই লোক পাঠিয়ে তড়িঘড়ি কিনিয়ে নিয়েছিলেন। যত কম লোকে কেনাকাটার খবরটা জানতে পারে ততই মঙ্গল। বাংলাদেশে নাকি একবার এরকম টিকিট বিক্রি হয়েছিল। শুনতে পাই এরা নাকি জিতকে কখনো ক্ষমা করেননি। তো প্রাবন্ধিক এরকমভাবে বই কেনা এবং মানুষকে কিভাবে বইয়ের মধ্য দিয়ে অপমান করা হয় এরকম একটা উদাহরণ তুলে ধরলেন। আর কত বলবো, বাঙালির কি চেতনা হবে তাও বুঝতুম যদি বাঙালির জ্ঞান তৃষ্ণা না থাকতো। আমার বেদনাটা এইখানে, বাঙালি যদি হটেনটট হতো তবে কোনো দুঃখ ছিল না। হটেনটট হলো দক্ষিণ আফ্রিকার আদিবাসী যাযাবর সম্প্রদায়। এরা ছিল বর্বর নরখাদক। হটেনটটকে খৈশান ভাষাগত পরিবারের একটি উপপরিবার হিসেবে ধরা হয়। অষ্টাদশ শতাব্দীর পর থেকে হটেনটট শব্দটি একটি নির্দিষ্ট জাতিগত অর্থ ছাড়াও বর্বরতা এবং আদিমতাকে বোঝাতে ব্যবহার করা হতো। তো এই তথ্যগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূভারতের কোথাও দেখিনি। জ্ঞান তৃষ্ণা তার প্রবল, কিন্তু বই কেনার বেলা সে অবলা। আবার কোনো কোনো বেশরম বলে বাঙালির পয়সার অভাব বটে। কোথাও দাঁড়িয়ে বলছে লোকটা এ কথা, ফুটবলের মাঠের সামনে দাঁড়িয়ে না সিনেমার টিকিট কাটার কিউ থেকে? কিউ মানে লাইন। তাহলে প্রাবন্ধিক এই জায়গার মধ্যে বলতে চাইলেন যে বাঙালিরা কিন্তু জ্ঞান পিপাসু। তারা কিন্তু দক্ষিণ আফ্রিকার সেই কুখ্যাত আদিবাসী হটেনটটের মতো সেই অশিক্ষাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় না। অথচ জ্ঞান লাভের 16 আনা ইচ্ছে থাকলেও বাঙালিদের কিন্তু বই কেনার প্রতি রয়েছে একটা অনিচ্ছা। এবং প্রাবন্ধিক এটাও বলতে চাইলেন যে তাদের এই যে বই কেনার মানে বই না কেনার পিছনে যে তাদের একটা অজুহাত যে পয়সা নেই, এটাও ঠিক নয়। তার কারণ যদি কোনো ফুটবল ম্যাচ হয় কিংবা যদি কোনো সিনেমার টিকিট কাউন্টারের সামনে হয়, সেখানে যে লাইন পড়ে সেটা দেখেই অবাক হতে হয় যে তাদের আর যাই হোক বই কেনার পিছনের অজুহাত এটা কখনোই অর্থের অজুহাত নয়। তারপর প্রাবন্ধিক নিজেই একটু রেগে গিয়ে বলছেন, থাক থাক আমাকে খামাখা চটাবেন না। বৃষ্টির দিন খুশ গল্প লিখব বলে কলম ধরেছিলুম, তাই দিয়ে লেখাটা শেষ করি। গল্পটা সকলেই জানেন, কিন্তু তার গূঢ়াত্ম মাত্র কাল বুঝতে পেরেছি। আরব্য উপন্যাসের গল্প। আরব্য উপন্যাস বিষয়টা কি? মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশীয় গল্প এবং লোককথার একটি সংকলন, যা ইসলামের স্বর্ণযুগে আরবিতে সংগৃহীত হয়েছিল। এর নাম 1001 রাত। এশিয়া এবং আফ্রিকা থেকে বহু বছর ধরে আরব্য রজনীর গল্পগুলি সংগ্রহ করা হয়। আরব্য রজনীর মূল কাহিনী গড়ে উঠেছে প্যারিসের রাজা এবং তার নববধূকে নিয়ে। আরব্য রজনীর মধ্যে আলাদিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা এবং 40 চোর আর সিন্দাবাদের সমুদ্র যাত্রার গল্পগুলি ছিল। তো প্রাবন্ধিক প্রবন্ধটা শেষ করেছেন আরব্য উপন্যাসের এই বক্তব্যটা দিয়ে।
এক রাজা তার হেকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পেরে তাকে খুন করেন। হেকিম কথার অর্থ হচ্ছে যারা চিকিৎসা করান বা কবিরাজ বলা যেতে পারে। তো বই হস্তগত হলো, রাজা বাহ্য জ্ঞান হারিয়ে বইখানা পড়ছেন, কিন্তু পাতায় পাতায় এমনি জুড়ে গিয়েছে যে রাজা বারবার আঙুল দিয়ে মুখ থেকে থুতু দিয়ে জোড়া ছাড়িয়ে পাতা উল্টোচ্ছেন। এদিকে হেকিম আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন। তিনি পাতায় পাতায় কোণের দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ। রাজার আঙুল সেই বিষ মেখে নিয়ে যাচ্ছে মুখে। রাজাকে এই প্রতিহিংসার খবরটিও হেকিম রেখে গিয়েছিলেন কিতাবের শেষ পাতায়। সেইটি পড়ার সঙ্গে সঙ্গে রাজা বিষবাণের ঘায়ে ঢলে পড়লেন। বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন গল্পটা জানে আর মরার ভয়ে বই কেনা বই পড়া ছেড়ে দিয়েছে। তো প্রাবন্ধিক একদম প্রবন্ধের শেষে এইভাবেই বাঙালিদেরকে ব্যঙ্গ করেছেন। আত্মবিস্মৃত বই বিমুখ যারা বাঙালি তাদেরকে ব্যঙ্গ করেছেন, এবং তিনি যেন বলতে চেয়েছেন বাঙালিরা বই কেনে না, তার কারণ হচ্ছে তারা মনে করে যে বই কিনলে বোধ হয় তাদের জন্য এই রকমই কোনো এক মারণ বান বোধ হয় অপেক্ষা করে রয়েছে। প্রাবন্ধিক প্রবন্ধটা শেষ করেছেন অত্যন্ত হতাশ ও বিরক্ত হয়ে, এবং বাঙালিরা দিন দিন যে বই কেনা এবং বই পড়া ছেড়ে দিচ্ছে সেটা মাথায় রেখে। সৈয়দ মুজতবা আলীর এই প্রবন্ধটি বহু আগে লেখা হলেও এই প্রবন্ধটি আজকে 21 শতকেও যে কতটা প্রাসঙ্গিক তা আমরা সকল পাঠকই। যাই হোক, আজকের পাঠ এই পর্যন্তই। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো।